আমরা গত ক্লাসে যা পড়লাম সেটা হলো যে বিভিন্ন ডাই নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আজকে সেটা আমি আবার শুরু করছি। তো প্রথমে যেটা বললাম যে কালকে আমরা বলছিলাম যে কম্পাউন্ড ডাই এবং প্রগ্রেসিভ ডাই। এখন এই কম্পাউন্ড ডাই এবং প্রগ্রেসিভ ডাই এর মধ্যে কি পার্থক্য, এটা কালকে একটু বলছিলাম, আজকে একটু আবার শোনো। লেখা কি দেখা যাচ্ছে নাকি ছোট অনেক এই জায়গাটা? দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে compound dyes perform more than one operation at one time at one station, যেটা কালকে ওই যে ওয়াশার বানানোটা দেখলাম। একটা জায়গার মধ্যে সে প্রথমে মনে করো যে পিয়ার্সিংটা করে ফেললো, তারপরে ব্ল্যাঙ্কিংটা করলো, ওয়াশার হয়ে গেল। So similarly, whereas progressive dyes perform one operation at time at one station and the work requiring number of operation is completed in stages. তার মানে হলো এখানে আসলে একটা অপারেশনই হবে এবং প্রগ্রেসিভ ডায়ে ওই তোমার একটু পরে দেখবা যে ওয়ার্ক পিসটা মুভ করে। আচ্ছা, এবং কম্পাউন্ড ডায়ে যেটা আরেকটা প্রপার্টি হলো যেহেতু একই জায়গায় মাল্টিপল অপারেশন হবে, ফলে এটার ইউজুয়ালি নিড ডাবল অ্যাকশন, ট্রিপল অ্যাকশন প্রেসেস। মানে কি ওই যে ব্ল্যাঙ্কিং, পিয়ার্সিং, অন্য কিছু থাকলে তাও সবকিছু মিলেই মানে ওই ডাইটা এরকম থাকবে, ওই পাঁচটা এরকম স্ট্রাকচারে থাকবে, ফলে দ্য টনেজ অফ প্রেস ইজ মোর। Compound dyes ensure more accurately the position relationship between the various elements of the job. কারণ এটা এক জায়গায় হয়তো একই জায়গা হতে অন্য কোনো মুভমেন্ট কোনো নাই, যার ফলে পজিশনটা অ্যাকুরেসি মেনটেন করতে পারে। On the other hand, progressive dyes are simpler in construction, কারণ একই স্টেশনে একটাই হয়, শুধু ওয়ার্ক পিসটা মুভ করে আর বিভিন্ন অপারেশন হইতে থাকে। এখন আমাদের যেটা হয় যে এই যে মনে করো আমি যদি একটা আঁকি, যে মনে করো এই হলো ডাই, এই হলো ডাই। এখন এই যে পাঁচ, ঠিক আছে, এই যে পাঁচ, তো এই হলো পাঁচ। এখন এই পাঁচটা যখন এদিকে যখন ফোর্স দিবে, তখন এখানে যে মেটালটা থাকবে, মনে করো তুমি কাপ বানাতে চাচ্ছ, তাহলে এখানে যদি একটা মেটালিক শীট থাকে এখানে, বুঝছো, এরকম মেটালিক শীটটা যদি এখানে কোনো একটা হোল্ডার দিয়ে ধরা থাকে, তাহলে মেটালিক শীটটা কিন্তু এরকম বেন্ড হয়ে যাবে না? হবে তো। আস্তে আস্তে যত এটা নিচে নামবে, আস্তে আস্তে এই ডাইয়ের শেপ হয়ে এটা এই প্রোডাকশনটা হবে, এরকম হয়ে যাবে। জিনিসটা বুঝছো তো? এখন যেটা হলো যে এই যে মেটালিক প্লেটটা আছে প্লাস এই ডাইটা আছে, এই পাঁচটা আছে, এখানে কিন্তু এই ফ্লোটা হইতো না যদি এখানে একটা ক্লিয়ারেন্স আছে। খেয়াল করে দেখো, এখানে একটা ক্লিয়ারেন্স আছে, এখানে একটা ক্লিয়ারেন্স আছে বিটুইন দি, অর্থাৎ এটার ডায়ামিটার, এই প্রেসের ডায়ামিটার এবং ডায়ের ডায়ামিটার এক না, দেয়ার আর সাম ডিফারেন্স। এইটাকে বলা হয় ক্লিয়ারেন্স বিটুইন ডাই এন্ড পাঞ্চ। এখন এই ক্লিয়ারেন্সটা হলো ইন্টেনশনাল স্পেস বিটুইন দি পাঞ্চ কাটিং এজ এন্ড দি ডাই কাটিং এজ। এই যে কাটিং এজ বলতে যে মেইন যে ইয়াটা। আচ্ছা, আমার মনে হয় এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, বুঝছো তো ছবিটা যে ডাকছি? হ্যাঁ, সো এই এখন এই হলো ডাই এবং পাঞ্চ, উপর একটা হলো পাঞ্চ, নিচেরটা হলো ডাই। তাইলে যেটা হলো যে আমাদের ইন্টেনশনাল স্পেস, এই যে একটা গ্যাপ আছে, কিন্তু খেয়াল করে দেখো, হ্যাঁ, দুই সাইডে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হলো আমাদের এখানে যদিও ছবিতে একটু ভুল হয়েছে, এই জায়গাটা বেশি দূরে আসছি, এটা একটু এদিকে হবে, তাই না? ভুল হয়েছে না? জি স্যার। এটা হবে এই,
সাপোজ এই আর কি। সো এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা বলি, আর কাটিং এজ বলতে যেটা বোঝাচ্ছে, কাটিং এজ বলতে যেটা বোঝাচ্ছে এখানে যে দেখো এখানে একটা কাটিং এজ শব্দ আছে, এখানে ডাই কাটিং এজ আছে। কাটিং এজ বলতে এই কোণাটার যে অংশটা, এটার অংশটা, এই কোণাটা এটা কাটিং এজ আর কি। এটার কারণেই এখানে তোমার এই দুইটা এজের কারণে এখানে মনে করো যদি এটা কাটিং হয়ে যায় তাহলে শেয়ার কাটিং হবে অবজেক্টটা, কাঁচির মতন। মনে করো এটা একটা কাঁচি যেরকম ভাবে একটা কাগজকে কাটে, ঠিক সিমিলারলি একই ঘটনা এখানে ঘটবে এবং এখানে ঘটবে যদি কাটিং হয়। আর যদি মনে করো যে ড্রয়িং হয় তাহলে বেন্ডিং হবে, নো প্রবলেম। ঠিক আছে তো? সো এটা প্রকাশ করা হয় যে কোনো এক সাইডে কি পরিমাণ গ্যাপ আছে এটা দিয়া, দুই সাইড না। মনে করো ক্লিয়ারেন্স সি বলতে বোঝায় এই সাইড এবং এই সাইডের মধ্যে গ্যাপটা, নট দুইটা মিলে না। ঠিক আছে, এখন এই ক্লিয়ারেন্সটা আমাদের দরকার। এটা বেশি হইলেও সমস্যা আছে, কম হইলেও সমস্যা আছে। হ্যাঁ, তো সো এটা আমাদের কতটুকু ক্লিয়ারেন্স হবে সেটা নির্ভর করবে টাইপ অফ ম্যাটেরিয়াল, থিকনেস অফ ম্যাটেরিয়াল, হার্ডনেস অফ ম্যাটেরিয়াল, টাইপ অফ অপারেশন। মানে সোজা কথা, যে মেটালটার উপরে অপারেশনটা করব তার প্রপার্টির উপরে অনেক কিছু নির্ভর করবে। এবং টাইপ অফ অপারেশন, এটা কি ব্ল্যাঙ্কিং না পিয়ার্সিং? ঠিক আছে, মূলত ব্ল্যাঙ্কিং পিয়ার্সিংটাই মেইনলি আমি আলোচনা করব। ব্ল্যাঙ্কিং হলে এক ধরনের হিসাব, পিয়ার্সিং হলে এক ধরনের হিসাব। সো আমাদের in case of normal the clearance, the fracture line will start at the cutting edge of the punch and the die edge, যেটা বলছি এখানে। তো যাই হোক, এখানে ছবিগুলো আমার কাছে তোমরা এগুলা পড়ছো, কোথায় পড়ছো? কে ক্লিয়ারেন্স কোথায় পড়ছো বলো? স্যার মেজারমেন্টটা ছিল স্যার। না, আরেক জায়গায় ছিল। মেজারমেন্টও ছিল হয়তো স্যার ওই যে প্রোডাকশন স্যার, প্রোডাকশন ছিল স্যার মনে হয় নাকি? আইসি ইঞ্জিন হলো সিলিন্ডার পিস্টন ক্লিয়ারেন্স, ওটা হ্যাঁ। আলাদা। ঠিক আছে, তো সো এটা তাহলে আমরা যে গ্যাপটা, সেই গ্যাপটা কম বেশি হইলে কি অসুবিধা না অবশ্যই সেটা আমাদের ইম্পর্টেন্ট। কারণটা কি, যে তোমার এই যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ক্লিয়ারেন্সটা আছে, দেখো ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্সটা বেশি হইলেও সমস্যা আছে, কম হইলেও সমস্যা আছে। কম হইলে যেটা হয় যে এই জায়গায় ম্যাটেরিয়ালটা অতিরিক্ত প্রেসারের কারণে এটা একদম ছিঁড়ে যেতে পারে, মানে এই মেটালটা ওই অ্যাকর্ডিং টু ডিজায়ার্ড স্ট্রাকচার নাও হইতে পারে। এক্সেসিভ হলেও সমস্যা আছে, কম হলেও সমস্যা আছে। তো যদি এক্সেসিভ হয়, এক্সেসিভ ক্লিয়ারেন্স অ্যালাউজ এ লার্জ এজ রেডিয়াস। ঠিক আছে, অনেক বড় এলাকা জুড়ে যদি কাটিং হয় তাহলে দেখো অনেক বড় রেডিয়াস জুড়ে কাটিং হবে এবং এক্সেসিভ প্লাস্টিক ডিফরমেশন হবে। ফলে যেটা হবে, the edge of the material tend to be drawn or pulled in the direction of the working force and the brake is not smooth. অর্থাৎ ওই জায়গাটার মধ্যে যে ব্রেকিংটা হবে এটা স্মুথ হবে না। হ্যাঁ, এখানে মেটালটা যেটা আসবে এখানে ব্রেকিংটা স্মুথ হবে না। এবং অনেক সময় লার্জ বার্স আর প্রেজেন্ট ইন দ্য ব্রেক এরিয়াস। বার্স বুঝো তো? বার্স হলো মনে করো পাউরুটির দুইটা টুকরা, পাউরুটি একটা টুকরা টান দিবা, টান দিলে দেখবে এবড়ো থেবড়ো হয়ে থাকে না, স্মুথ হয় না। সিমিলারলি বুঝছো তো কি বলছি, পাউরুটির টুকরা পাউরুটি নিয়ে টান দিবা, টান দিলে দেখবা যে দুই সাইড থেকে যে টান হইলো দেখবা যে এবড়ো থেবড়ো একটা রাফনেস, কিছু বাইরে আছে, কিছু কম আছে, এইভাবে একটা ছিঁড়ে যাবে। তো সিমিলারলি এখানেও এই বার বলে এগুলাকে, লার্জ বার্স আর প্রেজেন্ট ইন দ্য ব্রেক এই যেখানে এটা কাটবে সেই মেটালের উপরে এই ধরনের কিছু ওই যে বার, এক্সটেন্ডেড বার এদিকে থাকবে, ওইদিকে থাকবে, এদিকে থাকবে, নানান দিকে থাকতে পারে। তো এক্সেসিভও দেওয়া যাবে না। আবার ইনসাফিসিয়েন্ট ক্লিয়ারেন্স যদি দাও, এটা যদি হয় তাহলে যেটা হয় যে ব্রেক লাইনটা প্রপারলি হয় না। ইনসাফিসিয়েন্ট ক্লিয়ারেন্স ডাজ নট অ্যালাউ এ ক্লিন ব্রেক লাইন। অর্থাৎ a partial break occurs and the secondary break connects to the original and main features. ফলে হয় কি,
তোমার এইটাও অনেকটা ওই ইয়ার মতন হবে, ওই কাটিংটা হোমোজেনিয়াস হবে না, মানে লাইন অনুযায়ী হবে না। হ্যাঁ, দুই দিকে দুইটার শেয়ারিং হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, তোমার দুইটা এখানে আননেসেসারি দুইটা শেয়ারিং হবে আর কি। তো আমাদের কি করতে হবে, আমাদের সঠিক ক্লিয়ারেন্সটা ডিজাইন করতে হবে। এখন প্রশ্ন হলো ক্লিয়ারেন্স তো দিব, ক্লিয়ারেন্স কোথায় দিব, ডাইয়ে দিব না পাঞ্চে দিব, সেটা একটা আমাদের চিন্তার বিষয়। হুইচ মেম্বার শুড বি গিভেন ক্লিয়ারেন্স। এখন আমি আবার বলছি, মনে করো এটা ডাই, তো এটা মনে করো ডাই, এটা ডাই, এটা পাঁচ। এখন পাঁচটা একটু ছোট করে ক্লিয়ারেন্স দিব, নাকি পাঁচটা যে সাইজের আছে পাঁচটাকে স্ট্যান্ডার্ড রেখে ডাইটা একটু বড় করে দিব, তাইলে তো ক্লিয়ারেন্স হবে। বুঝছো তো জিনিসটা? হ্যাঁ, নরমালি ক্লিয়ারেন্স শূন্য কখন হবে বলো, বলো সেটা আগে বলো। পাঁচ আর ডাই যদি স্যার সেম হয় স্যার, মানে পাঁচ। হ্যাঁ, এখন মনে করো আমি 30 mm ডায়ামিটার ছোট ছোট 30 mm না 50 mm 5 সেন্টিমিটার ডায়ামিটার আমি ছোট ছোট গ্লাস ঢাকনা বানাইতে চাচ্ছি। কত বলছি? 50 mm। এখন 50 mm ডায়ামিটারের যদি গ্লাস ঢাকনা বানাইতে চাই, তাহলে 50 এক্স্যাক্টলি কোনটা হবে বলো, এটা হবে না এটা হবে? গ্লাস ঢাকনা বানাবো, আমার কাজের জিনিস কিন্তু ঢাকনা ডাক, আমার কাজের জিনিস ওইটা না, ওই যে যেটা থেকে যাবে সেটা না। স্যার নিচেরটা হবে স্যার, নিচেরটা ডাই হবে তো। হ্যাঁ, এক্স্যাক্টলি 50 হবে নিচেরটা। বুঝতে পারছো তো? কারণ নিচে ডাই। আমার ডাইটা যদি বড় হয় ওই ঢাকনা বড় হয়ে যাবে। রাইট। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি গুড। স্যার। এবার আসো, মনে করো আমার কাজের জিনিস হলো যেটার মধ্যে হোল করব, পিয়ার্সিংটা যেটার মধ্যে হোল করব সেটা আমার কাজের জিনিস। তাহলে সেক্ষেত্রে একুরেট হইতে হবে কোনটা? পাঁচ একুরেট হইতে হবে স্যার। হ্যাঁ, কারণ পাঁচের ফুটাটাই থাকবে। জি স্যার। পাঁচ যে ডায়ামিটার তোমার ওই ব্ল্যাঙ্কের মধ্যে, সেই ডায়ামিটার একটা হোল হবে। ঠিক আছে? জি এখন স্যার। এই তো তোমরা ধরে ফেলছো ঘটনাটা। এখন যেটা হয় যে আমার আইডিয়ালি এটাও 50 এটাও 50 হইলে ভালো হইতো, এটা সব জায়গায় হইলে ভালো হইতো, কিন্তু আমাদের ক্লিয়ারনেস রাখতে হবে ফর কাটিং। সোজা কথা, কাটিংটা করার জন্য আমার ক্লিয়ারনেস রাখতে হবে। এখন ক্লিয়ারনেসটা দিব কোথায়, এই ক্লিয়ারেন্সটা দিবা কোথায় সেটা নির্ভর করবে কাটিং অপারেশনটা কোন জাতের, ব্ল্যাঙ্কিং না পিয়ার্সিং। ঠিক আছে? এখন এই মতো তোমরা বুঝে ফেলছো যে ব্ল্যাঙ্কিং এর ক্ষেত্রে আমার ডিজার্ট কোনটা, কাট আউট পিস, যেটা পড়ে যাবে নিচে। ইন ব্ল্যাঙ্কিং দ্য কাট আউট পিস ইজ দ্য ডিজার্ট পার্ট। অতএব ডিজার্ট পার্টটার সাইজটা নির্ভর করবে ডাইয়ের উপরে, কারণ এটা ডাই অনুযায়ী কাটবে। সো ইন দিস কেস পাঞ্চ ইজ মেড স্মলার ইন সাইজ এন্ড দ্য ডাই ইজ মেড অফ এক্সাক্ট সাইজ। মানে ডাইটা থাকবে 50 আর এটা মনে করো 48 থাকলো, তাইলে কিন্তু হয়ে গেল, অথবা 46 থাকলো। বুঝছো জিনিসটা? হ্যাঁ, তো সো in blanking punch should be in smaller size and die should be in exact size. এখন মনে করো যে ঠিক আছে ক্লিয়ারেন্স হলো সি, তাহলে তোমাকে যদি বলা হয় যে ছোট ছোট অবজেক্টিভ পরীক্ষার মাঝে মাঝে আমরা দেই, মনে করো যে ক্লিয়ারেন্স সি ইজ মনে করো 0.2 mm। এখন 50 ডায়ামিটারের একটা ব্ল্যাঙ্কিং করতে চাইলে ডাইয়ের সাইজ কত, পাঞ্চের সাইজ কত হবে বলো? মনে করো ক্লিয়ারেন্স ডাই 50 হবে। হ্যাঁ, ডাই হবে 50 আর ইয়া হবে কত? পাঁচ হবে 49.96। ইয়েস, 0.2 বাদ হবে আর এটা হবে 50। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি ইয়াতে আসো, ওই এই যে ফর্মুলা গুলো দেখো, এই যে ফর ব্ল্যাঙ্কিং, এখানে এক কথায় বলা আছে ফর ব্ল্যাঙ্কিং ডাই সাইজ হবে একদম এক্স্যাক্টলি ব্ল্যাঙ্কিং এর সাইজের সমান, আর পাঞ্চ হবে S-2C। ওকে, ফর পিয়ার্সিং এ যেটা হবে যে কাট আউট পার্টটা হলো ওয়েস্ট, কিন্তু যেটা উপরে থেকে যাবে সেটা আমার ইম্পর্টেন্ট। অতএব এই ইম্পর্টেন্ট জিনিসটার সাইজ হবে হুবহু পাঞ্চিং এর সমান। সো পাঞ্চ শুড বি মেড অফ এক্সাক্ট সাইজ এন্ড দ্য ডাই শুড বি মেড অফ এ লিটল বিট বিগার। ওটা আমার কোনো বিকল্প অসুবিধা নাই। সো পাঞ্চ, তাহলে পিয়ার্সিং এর ক্ষেত্রে পাঞ্চ সাইজ ইজ দ্য সাইজ অফ দি, যেটা চাই
আর ডাই হবে +2C। ওকে, আমরা তাহলে এটা বুঝতে পারছি তো না? আচ্ছা, জি স্যার। এবার কিছু কিছু কথাবার্তা আসবে ডাই ডিজাইনের জন্য ডিজাইন প্যারামিটার হিসাবে। যেমন এখানে একটা লাইন আছে, হোয়াট শুড বি দ্য সি? সি নরমালি শুড বি 3 to 8% অফ ম্যাটেরিয়াল থিকনেস। অর্থাৎ এখানে যে ম্যাটেরিয়ালটা তুমি কাটবা বা ব্ল্যাঙ্কিং করবা, পিয়ার্সিং করবা, সেই মেটালিক শীটের থিকনেসের 3 থেকে 8% এর মধ্যে হইতে হবে। এর বেশি হইলেও হবে না, কম হইলেও হবে না। কম হলে আননেসেসারি ফস করে কাগজের মতন ছিঁড়ে যাবে, আর বেশি হইলে ওই যে পাউরুটির মতন ছিঁড়ে যাবে। ঠিক আছে? তো সো টিয়ারিংটা হয়ে যাবে আর কি, আননেসেসারি। সো 3 to 8% এটা একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার, মনে থাকবে তো? আচ্ছা, এবার আমরা আসি যে এই যে ডাইটা আছে, ডাই ডিজাইন কিন্তু শুরু হয়ে গেছে। ডাই 5 ডিজাইনের কাজ কারবার শুরু হয়ে গেছে। মনোযোগ সহকারে শুনবা, কারণ যত কথাবার্তা বলবো তার একটা রিফ্লেকশন পাবা ডাই ডিজাইন একটা অঙ্কের মধ্যে। সেই অঙ্কের মধ্যে কথাবার্তাগুলো সব আসবে, এবং পরীক্ষায় একটা বড় একটা ডাই ডিজাইন অঙ্ক আসবে, যেটার মার্ক হবে 46 সমস্ত 3/2। বুঝতে পারছো তো? অর্থাৎ একটা পুরো একটা ডাই ডিজাইনের অঙ্ক দেই, এখানে যা যা কথাবার্তা বলবো সব রিফ্লেকশন এক অঙ্কে চলে যাবে। আচ্ছা, এখন আচ্ছা স্যার। যদি একটা প্রশ্ন হলো যে আমি ডাই কি সোজা রাখবো, এরকম স্ট্রেট রাখবো? যদি স্ট্রেট রাখো, কি প্রবলেমটা বুঝো ভালো করে। আমি একটা ছবি আঁকি, মনে করো এটা স্ট্রেট যদি হয়, তাহলে ডাইটা এখানে সোজা আইসা নামলো, এরকম সোজা আইসা নাইমা ডাইটা এরকম হয়ে ডাই 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 না, সরি, কি জানি, পাঁচ। 5 স্যার, 5। হ্যাঁ, রাইট। এই 5টা যদি এরকম আইসা নামে, বুঝছো তো? প্রেসার থাকে তো, টনেজ অফ প্রেসার থাকে যখন নামবে। এখন তুমি খেয়াল করো, এই ডায়ের যদি এই সাইজটা সোজা থাকতো, তাহলে হোয়াট শুড বি দ্য ফ্রিকশনাল এরিয়া? ইনক্রিজ অর ডিক্রিজ? ডিক্রিজ, ইনক্রিজ স্যার, বেড়ে যাইতো স্যার। হ্যাঁ, একদম পুরোটাই কন্টাক্টে থাকতো। জি এখন স্যার। এখন যেটা হয়, এই জন্য আমার তো আসলে আমার তো এত বেশি এরকম রাখার দরকার নাই। প্রথমে তো এটা সাইজ হয়ে যাবে, এরপরে তো খালি এটা খুলে পড়ে যাবে, তাই না? জি অর্থাৎ স্যার। এই যে সোজা অংশটা বেশিক্ষণ রাখার দরকার নাই। এটা মনে করো একটা সার্টেন হাইট আছে, ওই হাইটের পরে আর দরকার নাই, এরপরে তুমি একটু গ্যাপ করে দাও, অ্যাঙ্গুলার ক্লিয়ারেন্স। এটা ওয়ার্ক পিসের ডেপথের উপর হবে না, কতটুকু? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আমি সেটাই বলতে চাই। এই হাইটটাও আমরা ডিজাইন প্যারামিটার নিয়ে আলোচনা করব। এটার একটা হিসাব আছে যে অ্যাকর্ডিং টু থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল এটা কত হবে। সো এইটা এটা আমরা হিসাব করব, কিন্তু এটা পুরোটাই সোজা রাখবো না, কারণ এটা আমাদের নইলে ডিউরিং দ্য পাঞ্চিং এন্ড রিলিজিং অফ দ্য পাঞ্চ, দুই ক্ষেত্রে আমাদের এনার্জি লস হবে, এবং আননেসেসারি উইয়ার এন্ড টিয়ার উইয়ার অফ দি সারফেস অফ দি ডাই উইল বি হ্যাপেন। ঠিক আছে তো? সো আমাদের এখানে একটা ডিজাইন প্যারামিটার মনে রাখবা, যা ডাইয়ের অ্যাঙ্গুলার ক্লিয়ারেন্স শুড বি 1/2 to 2 ডিগ্রি। মনে রাখো কত? এখানে লেখা আছে, পাইছো? লেখাটা পাইছো? জি স্যার, হাফ টু 2 ডিগ্রি। হ্যাঁ, এই আলফার মান হবে 1/2 to 2 ডিগ্রি, মনে থাকে যেন। ওকে, জি স্যার। আচ্ছা, এবার যে যেটা বলছিলাম যে থিকনেসের সাথে ক্লিয়ারেন্সটা ভেরি করে, এবং বলছিলাম 3 to 8%। এখানে একটা ডিজাইন লিস্টও আছে, যে স্টিলের ক্ষেত্রে কত পার্সেন্ট, মিডিয়াম স্টিলের ক্ষেত্রে কত পার্সেন্ট, হার্ড স্টিলের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে, ব্রাশের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। এটা তোমাদের মুখস্থ রাখার দরকার নাই। দিস আর দ্য ডিজাইন রুল ফর পাঞ্চ এন্ড ডাই। ঠিক আছে, এটা তো টেনশন নেওয়ার দরকার নাই। আচ্ছা, এবার আমাদের কিছু জেনারেল রুলস ফর অ্যাপ্লিকেশন অফ ক্লিয়ারেন্স যদি আমরা বলি, তাইলে the size of the punch determines the size of the pierce hole, and the size of the die opening determines the size of the blank part. এই দুইটা কথা যদি মনে রাখতে পারো, তাইলে বা কিছুক্ষণ আগে আমি বলছি, এই দুইটাই আসলে ক্লিয়ারেন্সের জন্য, কোথায় ক্লিয়ারেন্স হবে এটা সিলেকশন দেওয়ার জন্য একেবারে স্ট্রং একটা গাইডলাইন। ঠিক আছে, তো সো
আমরা কোথায় ক্লিয়ারেন্স দেবো এই লাইনটা যে বোঝা যাচ্ছে। দেন প্রপার ক্লিয়ারেন্স বিটুইন দি পাঞ্চ এন্ড ডাই যদি না করো বা যদি করতে পারো তাহলে তোমার কি কি বেনিফিট, হেল্পস টু প্রডিউস অ্যাকুরেট কম্পোনেন্টস এবং ইনক্রিজ দ্য লাইফ অফ দি টুল, মানে প্রেস টুলের জীবন বেড়ে যাবে, এবং রিডিউসিং কাটিং ফোর্স। কাটিং ফোর্সটা ইম্পর্টেন্ট, এটা অনেক এনার্জি খরচ করে আসে, অনেক মনে করো হাইড্রোলিক যদি হয় অথবা নিউমেটিক হইতে পারে, যেটাই বলো না কেন সেখানে পাওয়ার সোর্সের একটা বড় একটা হিসাব নিকাশ আছে, অনেক প্রেসার অ্যাপ্লাই হবে বাই দ্য এক্সচেঞ্জ অফ অ্যাকচুয়ালি এনার্জি। সো কাটিং ফোর্স কিভাবে কমানো যায় সেটা তোমার চিন্তা মনে রাখতে হবে, এবং সেটা রাখতে গেলে প্রপার ক্লিয়ারেন্স হিসাব করতে হবে। এখন বেশি স্মল ক্লিয়ারেন্স যদি দাও তাহলে কি কি ড্রব্যাকস আছে আমি বলছি অলরেডি। এক্সেসিভ ফোর্স ইজ রিকোয়ার্ড টু শেয়ার দ্য মেটাল, both punches and dies becomes blunt, ভুতা হয়ে যাবে কয়েকদিন পরে, যেহেতু তোমার টু স্মল ক্লিয়ারেন্স দিছে তো কাটিংটা ব্লেন্টিং হয়ে যাবে। সো কিছুদিন পরে অতি সত্বর তোমার এই প্রেস টুলটা মানে চেঞ্জ করতে হবে। এবং ওয়ার্ক পিসের বার্স বের হয়, বার্স মানে এক্সটেন্ডেড পার্ট, যেটা অনেক সময় খুব ডমিনেটিং হয়ে দাঁড়ায় এবং এটার জন্য আলাদা মেশিনিং লাগতে পারে ইন দ্য ওয়ার্কশপ। সো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। দেন সারফেস ইজ রাফ, এটা একটা সারফেসটা রাফ হয়ে যাবে। সো টু এক্সেসিভ ক্লিয়ারেন্স তো রাখা যাবে না, টু স্মল ক্লিয়ারেন্স তো রাখা যাবে না। সো ইউ শুড বি প্রপারলি ক্যালকুলেট দ্য রাইট ভ্যালু অফ ক্লিয়ারেন্স। ঠিক আছে, তো সো আমাদের এটা এখন গেল। এখন আমি কি কি পড়াচ্ছি সেটা মনে রাখবো, সবকিছু তো পড়াবো না, বুঝছো? এখন এগুলার সাপোর্ট। এবার হলো এখানে আসো, প্রেস ওয়ার্ক অপারেশন। তো সব প্রেস ওয়ার্ক অপারেশন আমরা এখানে কি কি করতে পারি এটা পরীক্ষায় আসে, যে হোয়াট আর দ্য অপারেশন দ্যাট ক্যান বি পারফর্ম ইউজিং এ প্রেস টুল। তো অলরেডি আমরা দুইটা নিয়ে আলোচনা করে ফেলেছি, একটাকে বলেছি ব্ল্যাঙ্কিং আর একটাকে বলেছি পিয়ার্সিং। ঠিক আছে, এটা আমাদের শেষ। দেন আদার কিছু অ্যাক্টিভিটিস আমাদের করতে হবে, সেটা হলো নচিং। নচিং তো বুঝোই যে আমাদের নচ সৃষ্টি করা লাগে বিভিন্ন কারণে, ইভেন ফর টেস্টিং পারপাস অলসো, যে তোমরা দেখেছো হয়তো স্ট্যান্ড সাইজ স্ট্রেস করার সময় নচিং করা লাগে যাবে, তারপরে বিভিন্ন হোল্ডিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য নচিং করা লাগে। হ্যাঁ, সেই নচিং অলসো ইউ ক্যান পারফর্ম বাই দ্য ইউজ অফ প্রেস টুল। হ্যাঁ, অর্থাৎ এই প্রেসটা the operation is used to remove small amount of metal from the edges of the metallic strip, এই ধরনের নচ করা হয়। এটা ইজিলি করা যায়, জাস্ট তুমি কিভাবে করবা বলো তো? ডাইটা কিরকম হলে হবে? আমি উপরেরটা কিরকম হবে বলো? কনিক্যাল শেপ। এক্স্যাক্টলি। বুঝছো? এইটা দিয়ে যদি আমরা এরকম, এখানে মনে করি এটা স্মুথ ছিল, আগে এরকম ছিল, এখন যখন তুমি প্রেস দেবা এই ধরনের নচিংটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে না? সো ইউ ক্যান ক্রিয়েট নচ। দেন লাঞ্চিং, it is combined bending and cutting operation. It is combined bending and cutting operation. এটা দেখো লাঞ্চিংটা কিরকম বুঝছো তো? এটার ওই যে পাঁচটা দেখো, পাঁচটা এই ধরনের শেপ হওয়াতে যখন এটা প্রথম আয়সা এখানে পড়লো, এই জায়গার মধ্যে সিরিয়াসলি কাটিং ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাই না? শিয়ারিং হয়েছে। তারপরের অংশটা যখন কেটে গেল তখন এইটার কাটিং হবে না, এটা চাপের কারণে এটা বেন্ডিং হবে। এই জিনিসটা বুঝছো কিনা দেখো, দিস ইজ কল লাঞ্চিং। ইট ইজ এ কম্বাইন্ড বেন্ডিং, এই যে বেন্ডিং হইলো এন্ড কাটিং হইলো এই জায়গায়।
জিনিসটা বুঝছো তো? এটা কিন্তু অনলি সেম সেটআপ অনলি ডিউ টু স্ট্রাকচার অফ দি পাঞ্চ এটা সম্ভব হয়েছে। স্যার এখানে কাটিংটা হচ্ছে কিভাবে? কাটিংটা যখন তুমি মনে করো, আমি দেখাই, মনে করো তোমার যখন এই ধরনের একটা টুল এসে পড়বে, মনে করো এই এই এই, ঠিক আছে? এখন তোমার এখানে যখন একটা সার্কেল এরকম থাকবে, এরকম একটা মেটালকে তুমি যখন ফোর্স দিবা, উপর থেকে যখন ফোর্স দিবা, দুই সাইড তো ভালো ভালো করে ধরা থাকে না, দুই সাইড থেকে কিন্তু হোল্ডিং করা আছে মেটালটাকে। এখন তুমি যখন ফোর্স দিবা এইভাবে, বুঝতে পারছো তো? ফোর্স দিবা না, এখন ফোর্স দিলে এই জায়গায় কি হবে বলো? জি স্যার, কাটিং হবে, কাটিং। হ্যাঁ, এই জায়গায় কিন্তু কাটিং হবে, কারণ এখন তো এদিকে লাগেই নাই। এই জায়গায় তো জাস্ট একটা ধারালো একটা চাপ থাকবে, এখানে কাটিং হইতে থাকবে কিন্তু, বুঝছো তো? এই জায়গায় কাটিং হয়ে যখন আস্তে আস্তে এটা নামবে, তখন এই জায়গায় কাটিং হবে না। কারণটা কি? এই মাথাটা ফ্রি হয়ে গেছে তো, তখন প্রেসারটা এমন হবে যে তার কাছে মনে হবে যে কাটিং ফোর্স ডেভেলপ হয় নাই, বেন্ডিং হবে শুধু। বুঝছো এটা? হুম। জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার যদি আমরা ইয়াতে যাই, তাহলে লাঞ্চিং হলো। আরেকটা কি? আরেকটা হলো যে ড্রয়িং। ড্রয়িংটা কি? ইট ইজ ইউজড টু ম্যানুফ্যাকচার কাপ শেপড কম্পোনেন্টস। ইট ইজ ইউজড টু ম্যানুফ্যাকচার কাপ শেপড কম্পোনেন্ট। এটা অলরেডি আমি ছবি আঁকছি, আজকে প্রথমের দিকে আঁকছি। ছবিটা এখানে নাই, এখানে ছবিটা নাই। সো ড্রয়িংটা কি হবে বলো? ছবি না থাকলেও পারা উচিত। শোনা, ওখানে হয় কি, এই ছবিটাই মনে করো এই মেটালিক শিটটা যদি পাতলা হয় তাহলে কাটিং হবে না, এরকম বেন্ডিং হয়ে এরকম হয়ে যাবে। চিলমচি দেখছো নাকি? চিলমচি একটা শব্দ উচ্চারণ করলাম, কে কে অনেকে দেখছো চিলমচি? পানের পিক ফেলায় স্যার। জি স্যার, Exactly. দেখছি স্যার। চিলমচি যদি মনে করো যে যে স্ট্রাকচার, এটা যদি তুমি এটাতে বানাতে চাও, তাহলে কিন্তু কি করতে হবে, দুই দিক তৈরি এরকম একটা গ্যাপের মধ্যে দিয়ে দিবা প্রেসার সেন্টারে, দেখবা মাঝখানে অংশটা বেন্ডিং হয়ে গেছে, বাস তোমার চিলমচি হয়ে গেল। বুঝছো? জি স্যার। জি স্যার। দিস ইজ ড্রয়িং। মনে করো মানে এই কাটবে না, এটা সুন্দর করে ডাই সাইজের মতো করে এটা নিচে নেমে যাবে, পার্টটা মানে এক্সটেন্ডড হয়ে যাবে ওই অংশটাতে। এই অংশটাতে ইলংগেশন হয়ে এরকম হয়ে যাবে। সো ইট শুড বি এ কাপ, ঠিক আছে না? এটা হলো ড্রয়িং। এবার আসো কাটিং অফ। এটা একদম সরাসরি, দিস অপারেশন ইজ ইউজড টু সেপারেট দ্য ওয়ার্ক ম্যাটেরিয়াল অ্যালং এ স্ট্রেট লাইন ইন এ সিঙ্গেল লাইন কাট। এইখানে হলো কি একদম সরাসরি কাটিং অফ হবে। এটা সব মেটালে পারবা না, এটা কিছু কিছু মেটালে পারবা, যে 5 সেন্স ডাই দিয়ে এরকম মনে হবে, তোমার কাছে মনে হবে যে একেবারে সুন্দর করে ধারালো ছুরি দিয়ে কাটছে, বুঝছো? এই জায়গাটা এত ফিনিশিং হয় আর কি। তো দিস ইজ কল্ড কাটিং অফ। আরেকটা আছে পার্টিং অফ। তো কাটিং অফটা হলো হুবহু যে দিস অপারেশন ইজ অলসো ইউজড টু সেপারেট দ্য ওয়ার্ক মেটেরিয়াল বাট ইন এ ডাবল লাইন কাট ওয়ে। হ্যাঁ, এটা হলো তোমার, এটা স্ট্রাকচারালি এখানে নাই, এটা এটার মতনই, তবে এটা যেটা হয় সেটা হলো যে এটা অনেকটা ওয়ান সাইডেড। হ্যাঁ, ওয়ান সাইডেড হয়ে কেটে যাবে। এটা দুই এখানে সাইডে ড্রয়িং এ তো স্যার এখানে কোনো কাটিং হয় নাই, মানে এটা কি ব্যান্ড না, হয়ে? না, ড্রয়িং এ কিন্তু কাটিং হবে না, অনলি শেপ চেঞ্জ। এই যে বলা আছে শেপিং, ড্রয়িং এ যে ড্রয়িংটা শেপিং হবে মাত্র। আর ড্রয়িং এ হয় কি প্লাস্টিক ডিফরমেশন হবে, প্লাস্টিক ডিফরমেশন হয়ে এটা ইলংগেশন হয়ে একটা কাপ হবে। ওকে, এখন প্রশ্ন হলো যে আমরা এই যে কাটিং পাটিং যাই করি না কেন, আমাদের কিন্তু একটা ফোর্স লাগবে। এই যে এগুলাই কিন্তু ডিজাইনের প্যারামিটার আসতেছে আস্তে আস্তে।
আমাদের কিন্তু কাটিং ফোর্স লাগবে। এখন কাটিং ফোর্সটা কত? সো কাটিং ফোর্সটা কি হবে? কাটিং ফোর্স is a function of the area of the cutting edge being sheared at any instant and the shearing strength of the workpiece material. এটাই হলো মেইন। সো বলতো দেখি কাটিং ফোর্সটার যে ইকুয়েশন লিখছে পাই ডিটি এফএস, এটা বুঝছো কিনা? স্যার 5dt হচ্ছে স্যার কাটিং এরিয়াটা স্যার। জি স্যার বোঝা গেছে হালকা। হালকা বুঝতে হইব। এফিস করে স্যার এরিয়া এই যে এখন পাই ডি, ঠিক আছে, জি স্যার পেরিমিটার থিকনেস। এই যে পাই ডি ইনটু এ থিকনেস, এটা হলো শেয়ারিং এরিয়া না? জি স্যার এখানে তো 5টা শেয়ার করছে এই জায়গায় এরিয়াতে। জি স্যার সো এই জন্য এই কোশ্চেনটা হলো পাই ডিটি এফএস। এখন এইটা কিন্তু তোমার যদি এটা রাউন্ড হয় পাই ডিটি এফএস, আর যদি রেক্টাঙ্গুলার হয় তাহলে এল টি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এল কি পরিসীমা, বুঝছো তো? জি স্যার পরিসীমা ইনটু থিকনেস। তো এখন আর এফএস হলো আলটিমেট শিয়ার স্ট্রেংথ অফ দ্য ম্যাটেরিয়াল টন পার মিলিমিটার স্কয়ার, ঠিক আছে তো? তো আর এই ইউনিট গুলা সব মিলিমিটার, সো এটা মিলিমিটার স্কয়ার হবে, আর ওইটার ম্যাটেরিয়ালের আলটিমেট শিয়ার স্ট্রেংথ এত টন পার মিলিমিটার। সো ইউ উইল গেট কাটিং ফোর্স। এটা কিন্তু আইডিয়ালটা, মানে এত লাগবেই। এখন এটা দিয়ে যদি তুমি প্রেস ডিজাইন করো তাহলে তুমি ফেল করবা, ঠিক আছে? সাধারণত প্রেস ক্যাপাসিটি ইজ মোর দ্যান দিস, এটা হচ্ছে বেশি হবে। কত বেশি হবে? এটা সাধারণত 10 to 20% অফ দি কাটিং ফোর্স। এখান থেকে হিসাব করে যেটা বের হবে প্রেস ক্যাপাসিটি হবে তার 20% বেশি। বুঝতে পারছো? আমাদের প্রচুর অঙ্কে প্রেস ক্যাপাসিটি বের করতে হবে, বুঝছো? প্রেস ক্যাপাসিটি কি মানে স্যার যে ফোর্সে কাটবো তার থেকে ওইটা বেশি, মানে ফোর্সটা কি বেশি থাকবে? প্রেস ক্যাপাসিটি হলো টনেজ ক্যাপাসিটি, মানে এই প্রেসটা ফোর্স অ্যাপ্লাই করতে পারে কত টন? 20% অফ দি কাটিং ফোর্স। অর্থাৎ তোমাকে এখানে হিসাব করতে হবে ওইটা দিয়ে ম্যাক্সিমাম কত সাইজের তুমি করবা, সেখানে ম্যাক্সিমাম শেয়ারিং এরিয়াটা কত হইতে পারে, কি কি ম্যাটেরিয়াল কাটবা, সেখান থেকে ম্যাক্সিমাম যে আলটিমেট শেয়ার স্ট্রেংথ ম্যাটেরিয়ালটা আছে সেটা নিয়ে ডিজাইন করতে হবে। তুমি তো এক ম্যাটেরিয়াল কাটতে না পারো, 2-4টা ম্যাটেরিয়াল, 3-4টা টাইপের হইতে পারে, তো ওই টাইপের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিবা, নিয়ে আর ম্যাক্সিমাম কত জবের করবা সেটা মাথায় রাখবা, নিয়ে তারপরে তুমি ডিজাইন করবে। আর যদি মনে করো না আমি একই সাইজের করবো, ভেরি গুড, একই ম্যাটেরিয়াল করবো, সেটাও ভেরি গুড, অসুবিধা নেই। মানে তোমাদের প্রবলেমটা বুঝছো তো? তোমার প্র্যাকটিক্যাল লাইফে হইতে হবে যে আর তোমাকে মাথায় সব নিতে হবে, আমি কি কি করব, কত সাইজ করব, কি এগুলো। আর যদি পরীক্ষায় তো সব সাইজ আসে না, পরীক্ষায় তোমাকে ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে, তোমাকে বলে দেওয়া হবে যে এই জিনিসটা করতে চাচ্ছি, এখন আমাকে আমি ব্ল্যাঙ্কিং করতে চাচ্ছি, এখন আমাকে এই সবকিছু এই ডাই ডিজাইনের প্যারামিটার গুলো বের করে দাও, ঠিক আছে? তারপরে কিন্তু আসতেছে, তোমরা টের পাচ্ছ না? স্যার এই যে 10 to 20% বাড়াইছে, এটা কি মানে এটা কি রিজার্ভ থাকবে এরকম? মানে আমার তো কাটিং ফোর্স দিতে হবে। আমি বলি এখানে ওই যে অনেক ফ্রিকশনাল লসটস হয়তো ওইটা ওভারকাম করার জন্য এটা রাখছে, বুঝছো? আচ্ছা আচ্ছা হ্যাঁ, ইভেন ওই র্যামের মধ্যে লস হয় যখন এটা উপর থেকে নামে, ওইখানেও তো মেকানিজম আছে একটা, বুঝছো? ওখানে পাওয়ার লস হয়। জি স্যার। তো এখানে ওই হাইড্রোলিক দিয়ে যদি হয় হাইড্রোলিক লস হয়, বুঝছো? আমরা এগুলা পড়ছি তো, এগুলা জানি। হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক যখন হাইড্রোলিক প্রেসারটা যখন কনভার্ট হবে তখন কিছু লস হবে। তো সেই লস গুলা নিয়ে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি তুমি এই ধরনের হিসাবের থেকে 20% বেশি রাখলেই তোমার ওই কাটিং কোর্সটা অ্যাপ্লাই হবে আর কি আলটিমেটলি। এলটিএফএস আদার কন্টুরস এটা মানে কি? আবার বলো স্যার, এলটিএফএস ফর আদার কন্টুরস। ও এলটিএস হলো আদার মানে কি, মানে রেক্টাঙ্গুলার হইতে পারে, অন্য কিছু সাইজের হইতে পারে, তাই না? ঠিক আছে, আদার একটা তো রাউন্ড, আরেকটা হলো আদার। মনে করো রেক্টাঙ্গুলার হলে কি হবে, ওই দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ সব পরিসীমা নিবা, পরিসীমা ইনটু টি। জি স্যার।
তাই না? জি স্যার। ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা কাটিং কোর্স পর্যন্ত আজকে রাখি। আমরা নেক্সট ক্লাসে আমরা আরো সামনে দেখবা যে ডিজাইনে চলে যাব। ওই যে আস্তে আস্তে ডিজাইনের দিকে গিয়ে আমি বলি কি করব, এরকম একটা ডাইড এবং পাঁচ ডিজাইন করব যেটা পরীক্ষায় আসে, বুঝছো? ওই যে পাঁচ ডিজাইন, পাঁচ লেন্থ বাইর করব, হ্যাঁ, ওই যে উপর থেকে যে পাঁচটা পড়বে তার লেন্থ কিরকম হবে, সবকিছু নিয়ে আমাদের একটা কমপ্লিট একটা অঙ্ক করবো আর কি নেক্সটে। ওকে আচ্ছা জি স্যার ঠিক আছে স্যার। তাহলে আমরা মনে রাখো আমরা আজকে কোথা থেকে শুরু করলাম? আমরা শুরু করলাম কাটিং কোর্স শেষ হয়ে গেল, হ্যাঁ, কালকে আমরা কাটিং কোর্সের পরের থেকে শুরু করবো। ওকে আচ্ছা জি স্যার। আচ্ছা, এটা কি মেল করছি এই চ্যাপ্টারটা? না না স্যার। আচ্ছা, আজকে করে দিব। ওকে জি স্যার। আচ্ছা স্যার। ওকে, তাহলে ভালো থাকো সবাই, তোমরা আগামী রবিবারে দেখা হবে নাকি? জি স্যার। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার।